আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। এই কার্যক্রমকে শিক্ষার্থীদের আবারও স্কুলমুখী করার প্রস্তুতি বলছেন সংশ্লিষ্টরা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ভয়ে বিমানের টিকিট বাতিল করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। প্রায় যাত্রীশূন্য অবস্থায় ফ্লাইট আসায় লোকসান গুনতে হচ্ছে বিমানকে। মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন দেশটির আইন প্রণেতারা। পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলায় 4 জন নিহত। 15 দিনের জরুরি অবস্থা জারি। জরুরি মেরামত কাজের জন্য শনিবার টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট নগরীর বিভিন্ন এলাকায়। সিলেট বিভাগ জুড়ে স্থাপিত গ্যাস সঞ্চালন পাইপের 10 ফুটের মধ্যে থাকা সব ধরনের স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছে জালালাবাদ গ্যাস। নিজ করেছে স্থাপনা না সরালে আইনগত ব্যবস্থা। এক সপ্তাহ দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 1000-এরও নিচে থাকলেও গেল 24 ঘন্টায় 1000 ছাড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও 31 জন। সিলেট বিভাগে 13 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 18 জন। গেল 24 ঘন্টায় করোনায় মারা যাননি কেউ। পেজ থেকে লাইক বাটন তুলে দিচ্ছে ফেসবুক, থাকবে শুধু ফলোয়ার অপশন। সকল স্তরের সংবাদকর্মীদের অংশগ্রহণে সিলেটে শুরু হয়েছে মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনের 3টি খেলায় ড্র, দিব্যর হ্যাট্রিকগুলো 71-এর জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়ে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। নতুন বই নিয়ে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। এ কার্যক্রমকে শিক্ষার্থীদের আবারও স্কুলমুখী করার প্রস্তুতি বলেছেন সংশ্লিষ্টরা। গেল 1 জানুয়ারি থেকে সারা দেশে নতুন বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এবার কেন্দ্রীয়ভাবে বই উৎসব হয়নি, তবে 31 ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর দিন থেকে সকল স্কুলে বই বিতরণ শুরু করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এম মনসুর আলম জানান, নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আংশিকভাবে হলেও সশরীরে উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করা হবে। অন্যদিকে 12 দিন ধরে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ কারণে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও বই নিতে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে স্কুলে আসছেন। মহামারী করোনা ভাইরাসে টালমাটাল যুক্তরাজ্য। প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ দেশটিতে আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে, মারাও যাচ্ছেন শত শত। এই পরিস্থিতিতেও যুক্তরাজ্য থেকেই প্রবাসীরা দেশে আসছেন। এদের বেশিরভাগই সিলেট অঞ্চলের বাসিন্দা। প্রবাস থেকে আসা এসব যাত্রীদের বহন করতে গিয়ে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। 298 আসনের বিমানের বোয়িং টানা 2টি ফ্লাইটে অর্ধশতেরও কম যাত্রী নিয়ে ফিরেছে। দেশে এলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ প্রেক্ষিতে আগ্রহীরা ফ্লাইটের বুকিং বাতিল করছেন। লন্ডন থেকে সর্বশেষ বৃহস্পতিবার মাত্র 34 জন যাত্রী নিয়ে বিমানের BG202 ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের 264 আসনই ছিল খালি। ফ্লাইটে আসা সিলেটের 28 জন যাত্রীকে বিমানবন্দরে নামার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় 6 যাত্রী নিয়ে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখান থেকে ওই যাত্রীদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলেছেন, সিংহভাগেরই বেশি আসন শূন্য নিয়ে ফেরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। জানা গেছে, সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানের ফ্লাইট আসে সিলেটে। করোনায় মহামারীর মধ্যে গেল 24 ও 28 ডিসেম্বর 202 জন করে এবং 31 ডিসেম্বর 237 জন যাত্রী নিয়ে সিলেট আসে বিমানের ফ্লাইট। এরপর 4 জানুয়ারি মাত্র 47 জন যাত্রী নিয়ে আসে ফ্লাইট। এই 4 ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে 165, 144, 202 ও 41 জন ছিলেন সিলেটের, বাকিরা যান ঢাকায়। ঢাকায় বৃহস্পতিবারের ফ্লাইটে আসার জন্য বিমানের আসন সংখ্যা 298 এর বিপরীতে প্রায় সমসংখ্যক যুক্তরাজ্য প্রবাসী দেশে ফেরার টিকিট কেটেছিলেন। কিন্তু দেশে ফিরলে 14 দিন সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ বিষয়টির কারণে অনেক প্রবাসী ফ্লাইটের বুকিং বাতিল করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অফিসের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, দেশে আসার জন্য বিমানের প্রায় সব আসনই বুকড ছিল, কিন্তু দেশে এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে, এ কারণে বেশিরভাগই বুকিং বাতিল করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বৃহস্পতিবার 34 জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট সিলেটে এসেছিল। এর মধ্যে সিলেটে নামেন 28 জন, বাকিরা যান ঢাকায়। যাত্রীদের সবার করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল, তারপরও বিমানবন্দর শারীরিক পরীক্ষার পর তাদেরকে বাসযোগে কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেল নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন যে তাদেরকে সকলকেই ইয়েতে পাঠানো হবে, কোয়ারেন্টাইনে পাঠানো হবে, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। নির্ধারিত যে 7টি হোটেল আছে তার মধ্যে তারা চয়েস করে নিয়ে যাবেন কে কোন হোটেলে যেতে চান। তার মধ্যে অনেকে আগে থেকেই যোগাযোগ করে এসছেন। মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন দেশটির আইন প্রণেতারা। বুধবার পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা এলো। বিক্ষোভের নামে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের আগ্রাসী তাণ্ডবে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে 15 দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে জয়ী হিসাবে ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। সহিংসতার শুরুতেই পুলিশের গুলিতে এক নারী নিহত হন। পরে মেডিকেল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরও 3 জনের মৃত্যু হয়। কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে জয়ী হিসাবে ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও শুরু হয়েছে। এরপরই ওয়াশিংটনের কারফিউ জারি করা হয়। বুধবার আইন প্রণেতারা যখন নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, ঠিক সে সময়ে ট্রাম্পের শত শত সমর্থক দেশটির আইনসভা কংগ্রেস ভবনে ঢুকে সহিংসতা চালায়। এই হামলায় ঘটনায় এখন পর্যন্ত 52 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 47 জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভঙ্গ করার দায়ে। 1812 সালে যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এমন আগ্রাসনের সাক্ষী হলো। এমন অস্থিরতার মধ্যে পড়তে হবে সেটা জো বাইডেন হয়তো কল্পনাও করেননি। জরুরি মেরামত কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় শনিবার টানা 6 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামসী আরফিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট গ্রিড উপকেন্দ্রে বিদ্যমান ট্রান্সফরমার T1 এর 33 কেভি কেবল পরিবর্তন সহ 33 কেভি উপশহর ও 33 কেভি এমসি কলেজ ফিডারের জরুরি মেরামত কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ 2 সিলেট দপ্তরের আওতাধীন এলাকাসমূহে শনিবার সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে সিলেট নগরী, শাহজালাল উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, নায়রপুল, দোপাদিগির পাড়, সুবহানীঘাট, মীরাবাজার, জেরজিরিপাড়া, চালিবন্দর, কাষ্টগড়, কালীঘাট, মাছিমপুর, ছড়ারপাড়, মুক্তিচৌরক, কল্যাণপুর, টুলাটিকর, মীরের চক, মুরাদপুর, পীরের চক, মেন্দিবাগ, কুশিয়াঘাট, সাদাটিকর, খোরাদিপাড়া, নায়রপুল, চারাদিঘির পাড়, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, কুমারপাড়া ও নয়া সড়ক সহ আশপাশ এলাকা। সিলেট বিভাগ জুড়ে স্থাপিত গ্যাস সঞ্চালন পাইপের 10 ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা না রাখতে নোটিশ জারি করেছে জালালাবাদ গ্যাস T&D সিস্টেম লিমিটেড। নির্মিত সকল স্থাপনা সরাতে হবে নিজ উদ্যোগ খরচে। এই জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এমন নোটিশ জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে স্থাপিত জালালাবাদ গ্যাসের সঞ্চালন লাইনের উভয় পাশের 10 ফুটের মধ্যে ঘরবাড়ি বা কোনো ধরনের বিল্ডিং নির্মাণ করা প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালা 2003 এর পরিপন্থী। তাই জননিরাপত্তার স্বার্থে সকল ধরনের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সঞ্চালন গ্যাস পাইপলাইনের উভয় পাশের 10 ফুটের মধ্যে নির্মিত ঘরবাড়ি বা বিল্ডিং আগামী 7 দিনের মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। অন্যথায় এসব স্থাপনা উচ্ছেদ সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গেল প্রায় 1 সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল 1000-এরও নিচে, কিন্তু গেল 24 ঘন্টায় আবারও আক্রান্ত শনাক্তের সংখ্যা 1000-এ ছাড়িয়েছে। একই সময় সুস্থ হয়েছেন 966 জন আর মারা গেছেন আরও 31 জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল ২৪ ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে ১৫,৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩,৯৭,৮১০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১,০০৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,১৯,৯০৫ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ৬.৫৫%, আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫.৬৭%। গেল ২৪ ঘন্টায় দেশে যে ৩১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ২১ জন পুরুষ ও ১০ জন নারী, আর সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৭১৮ জনে। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৪,৪৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৩৩%। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজে স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার ১০ জন। এই দিন বিভাগের সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জ একজন, মৌলভীবাজার জেলায় একজন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেট এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে ১৬ জন সিলেট জেলার ও ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫,৬০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,২২৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫১৮ জন, হবিগঞ্জে ১,৯৬৬ জন ও মৌলভীবাজারে ১,৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের ২৮ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন, একজন করে হবিগঞ্জে ও মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪,৬৬০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৬ জন। নতুন করে সাজানো হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে ফেসবুকের পাবলিক পেজে লাইক দেওয়ার বাটন আর থাকবে না। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। তবে ফলোয়ার অপশন খোলা থাকবে। পেজগুলোর সাথে ফলোয়ারদের আরও যোগাযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যেমন বিভিন্ন শিল্পী, তারকা, অভিনেত্রী ব্যবসায়িক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, তবে নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি যে পেজের ফলোয়ার, সেই পেজে লাইক দেওয়া না থাকলেও তিনি সে পেজের হালনাগাদ তথ্য পাবেন। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন, বক্তাদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন তারকারা। এ ধরনের পরিবর্তনের ব্যাপারে ফেসবুক বলেছে, আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি, গুরুত্ব দেওয়া হচ্ছে ফলোয়ারের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে লক্ষ্য গুরুত্ব দিয়েই এমন পরিবর্তন আনা হচ্ছে। সকল স্তরের সংবাদকর্মীদের অংশগ্রহণে সিলেটে শুরু হয়েছে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মসিউর রহমান এনডিসি। সিলেট সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র।
সিলেটে দায়িত্বরত টেলিভিশন সাংবাদিকের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত হয় 4টি ম্যাচ। উত্তর পূর্ব কিংস ও ইটিভি রয়্যালসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে 1-1 গোলের সমতার শেষ হয়। ইটিভি রয়্যালসের পক্ষে আব্দুল মুকিত অপি ও উত্তর পূর্বের পক্ষে অলিউর রহমান গোল করেন। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গোলের দেখা পায়নি টিম নিউজ, টুর্নামেন্ট 4 ও জৈন্তা বার্তা ইগলস। দৈনিক সংবাদক টাইগার্স ও টিম সিলেট মিরর তৃতীয় ম্যাচও শেষ হয় গোলশূন্য ড্রর মধ্য দিয়ে। তবে দিনের শেষ ম্যাচে ডিবিসি নিউজের বিরুদ্ধে 3-0 গোলে বড় জয় পায় টিম 71-এর কথা। খেলায় হ্যাট্রিক করেন 71-এর কথা স্ট্রাইকার দিব্যজ্যোতি সি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।